হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউবি ফিজিক্স। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমরা ক্লাস 11-এর জন্য গ্র্যাভিটেশন চ্যাপ্টারটি শুরু করতে চলেছি। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি এবং সিবিএসসির আন্ডারে পড়াশোনা করছো ক্লাস 11-এ, তোমরা এই সিরিজটি ফলো করতে পারো। তো মোটামুটি ক্লাস 11-এর এই চ্যাপ্টারে আমাদের মোটামুটি প্রায় 10টা মতো লেকচার আমাদের প্রয়োজন পড়বে, কারণ এই কমপ্লিট সিরিজে আমরা থিওরি নিয়েও আলোচনা করব এবং নিউমেরিক্যালসও করব। তো দিস ইজ আওয়ার লেকচার 1 অফ দিস ব্র্যান্ড নিউ সিরিজ অফ গ্র্যাভিটেশন। এবং আজকের লেকচারে আমরা আলোচনা করব নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ওকে, তো দেখো, ক্লাস 9 থেকেই আমরা মোটামুটি গ্র্যাভিটেশন সম্বন্ধে একটুখানি পরিচয় আমাদের হয়েছিল গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে, তাই না? দেখো, এই যে পেনটা আছে, এই পেনটাকে যদি আমি ছেড়ে দিই, পেনটা কিন্তু নিচের দিকে যাবে, পেনটা কিন্তু উপরের দিকে যাবে না, তাই না? কেন যাবে না? কারণ আমরা জানি যে আর্থ একটা ফোর্স দিয়ে, একটা ফোর্সের মাধ্যমে এই পেনটিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, তাই কি না? যার ফলে কি হয়, যার ফলে এই পেনটি কিন্তু উপরে যাওয়ার বদলে নিচের দিকে পড়ছে, এবং এই ফোর্সটিকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ফোর্স। এতটা তো আমরা মোটামুটি সকলেই জানি। এবং আমাদের মাথায় একটা ভুল ধারণা আছে যে নিউটনের মাথায় একটা অ্যাপেল পড়েছিল এবং সেখান থেকে এই এত ল গ্র্যাভিটেশনের সমস্ত কিছু তৈরি হয়েছে। এটা কিন্তু একেবারেই একটা ভুল ধারণা। মানে ইটস লাইক আ মিম, যেটা কিনা বাজারে চলে, মানে ট্রেন্ডি একটা গল্প, বাট অ্যাকচুয়ালি সেটা না। এর পেছনে কিন্তু প্রায় 200 থেকে 300 বছর, মানে অ্যারিস্টটলের টাইম থেকে, অ্যারিস্টটল, গ্যালিলিও, কেপলার, এদের সময় থেকে কিন্তু এই গ্র্যাভিটি কি, এই কোয়েশ্চেনের আনসার কিন্তু খোঁজার চেষ্টা চলে এসেছে। বাট আলটিমেটলি নিউটন সেই মানুষ যে কিনা এটাকে সলভ করতে পেরেছিলেন, এবং তিনি একটা ল বানিয়েছিলেন যেটাকে আমরা বলি নিউটনস গ্র্যাভিটেশন ল। বাট খুব অবাক কাণ্ড যে নিউটন অবধি কিন্তু গ্র্যাভিটেশন সীমিত নেই। ইনফ্যাক্ট আইনস্টাইনও গ্র্যাভিটেশনে কিন্তু নিজের, মানে লাইক কি বলবো, তার বিস্তার আছে। মানে লাইক আইনস্টাইনের মতে গ্র্যাভিটেশন কিন্তু কোনো ফোর্স নয়। মানে নিউটনের মতে যেমন গ্র্যাভিটেশন হচ্ছে একটা ফোর্স, আইনস্টাইনের মতে কিন্তু গ্র্যাভিটেশন কোনো ফোর্স নয়। গ্র্যাভিটেশন হচ্ছে একটা স্পেস টাইম কার্ভেচার ইফেক্ট। যাই হোক, সেসব বিষয়ে আমি অতটা আলোচনা করব না, কারণ আমরা পড়াশোনা করছি নিউটনিয়ান মেকানিক্সে। তো আমাদের কাছে গ্র্যাভিটেশন হচ্ছে একটা ফোর্স। ওকে, তো আজকের লেকচারে আমি ডিরেক্টলি ল আমি শুরু করব না। আজকের লেকচারে আমি প্রথমে এটা আলোচনা করব যে এই যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স, সেটা ডিরেকশন সেন্টারের দিকে কেন, এবং নিউটনের মাথায় এই কোয়েশ্চেনটা আসলো কেন, তাই না? তো নিউটন একটা অ্যাজাম্পশন নিলেন যে এই পৃথিবীতে যত অবজেক্ট আছে সেটা কিন্তু পৃথিবীর দিকে অ্যাট্রাক্ট হয়। ওকে, এটা নিউটন এটা অ্যাজিউম করলেন। কিন্তু নিউটনের মাথায় একটা কোয়েশ্চেন আসলো যে যে কোনো অবজেক্টকে আমি যদি উপর থেকে ছেড়ে দিই তাহলে সেটা নিচের দিকে যাবে, এবং খুব কমন একটা ব্যাপার। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এই যে চাঁদ পৃথিবীর দিকে কন্টিনিউয়াসলি ঘুরছে, আর্থ কি চাঁদকে নিজের দিকে টানে না? এবং আর্থ যদি মানে চাঁদকে যদি নিজের দিকে অ্যাট্রাক্ট করে, আকর্ষিত করে, তাহলে চাঁদ কেন পৃথিবীর দিকে আছড়ে পড়ছে না? তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু নিউটনকে অনেক ভাবিয়েছিল, এবং অতঃপর তিনি এটা ভেবে, মানে ক্যালকুলেটও করেছিলেন যে আসলে কিন্তু চাঁদ কিন্তু পৃথিবীর দিকে পড়ে, কন্টিনিউয়াসলি ফলিং, বাট স্টিল কেন পড়ছে না সেটা আমরা আজকের লেকচারে আমরা আলোচনা করব। এবং নিউটন কি ক্যালকুলেশন করেছিলেন এবং কোন ক্যালকুলেশনের উপরে বেসড করে তিনি গ্র্যাভিটেশনাল ফোর্স এবং নিউটনস যেটা আমাদের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন সেটা তিনি লাইক প্রপোজ করেছিলেন, সেটা আজকের লেকচারে আমরা আলোচনা করব। দেখো, আমরা কি জানি? আমরা জানি যখন কোনো একটা পার্টিকেল একটা সার্কুলার মোশনে, একটা পার্টিকেল যখন সার্কুলার মোশন পারফর্ম করে, তখন কিন্তু পার্টিকেলের যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেটা কিন্তু প্রতিটা মুহূর্তে নিজের ডিরেকশনকে চেঞ্জ করে, তাই না?
প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু পার্টিকেলের যে ভেলোসিটি সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এবারে অনেকে বলতে পারো যে দাদা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তার মানে কি ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে? আমি বলবো যে দেখো ম্যাগনিটিউড চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, কারণ তোমরা সার্কুলার মোশন এখন মানে পড়ে নিয়েছো, তাই না? মেকানিক্সে তোমরা পড়েছো লস অফ মোশন, ফ্রিকশনের পরে তোমরা সার্কুলার মোশন ডিটেলসে পড়েছো। তো আমি ধরে চলছি যে তোমরা সার্কুলার মোশন সম্বন্ধে মোটামুটি জানো। যারা জানো না, এই লেকচারটা দেখা হয়ে গেলে তোমাদের আশা করি কোনো ডাউটও থাকবে না। ওকে, তো আমরা দেখেছিলাম যখন কোনো পার্টিকেল একটা সার্কুলার মোশনে অরবিট করে তখন কিন্তু পার্টিকেলের যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেটা কিন্তু প্রতিটা মুহূর্তে চেঞ্জ হয়। এবারে দেখো আমি ধরে নিলাম যে পার্টিকেলের এই মোমেন্টে ভেলোসিটি ভি, এই মোমেন্টে ভেলোসিটি ভি, এই মোমেন্টে ভেলোসিটি ভি, এই মোমেন্টে ভেলোসিটি বি। এবারে দেখো ভেলোসিটি তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি যখন এর যেমন ম্যাগনিটিউড আছে ঠিক তেমনই ডিরেকশনও তো রয়েছে। ইয়েস অর নো? ম্যাগনিটিউড যেমন আছে ডিরেকশনও তো রয়েছে। এবারে দেখো ম্যাগনিটিউড সেম হতে পারে, সেম নাও হতে পারে, ডিরেকশন সেম হতে পারে, নাও হতে পারে, বাট যেহেতু আমরা সার্কুলার মোশন পড়ছি এখানে ডিরেকশন তো অবভিয়াসলি চেঞ্জ হবে, ম্যাগনিটিউড সেম হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নিউটন কি অ্যাজিউম করলেন? নিউটন অ্যাজিউম করলেন যে এই যে চাঁদ আছে, চাঁদ পৃথিবীকে একটা সার্কুলার অরবিটে অরবিট করছে। তার মানে এটা যদি আর্থ হয়, এটা যদি আর্থ হয়, মুন আর্থের চারিপাশে একটা সার্কুলার অরবিটে অরবিট করছে, দিস ইজ মুন। এবং নিউটন আরও অ্যাজিউম করলেন যে এই মোশনটা, মুনের যে সার্কুলার মোশন সেটা ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউসিএম। এবং তোমরা যারা সার্কুলার মোশন খুব ভালো করে পড়েছো তোমরা জানো যে ইউনিফর্ম সার্কুলার মোশনে কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউড সেম থাকে। ইয়েস অর নো? কি চেঞ্জ হয়? ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়, তাই না? এবারে দেখো ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ম্যাগনিটিউডও যেমন থাকে ডিরেকশনও থাকে। এবার আমরা ভেক্টরের ডেফিনেশনে কি পড়েছি? কোনো ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডিরেকশনের মধ্যে যে কোনো একটি চেঞ্জ হলেই সেই ভেক্টরটাকে আমরা কিন্তু আর ইকুয়াল ভেক্টর বলি না, সেটা আনইকুয়াল ভেক্টর হয়ে যায়, তাই না? তার মানে ভেলোসিটি চেঞ্জ মানে ভেক্টর চেঞ্জ হয়ে যায়। তো দেখো এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, যার ফলে কি হচ্ছে? ভেলোসিটি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এবারে ভেলোসিটি যদি চেঞ্জ হয়, চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি জানি আমরা? অ্যাক্সেলারেশন। তার মানে ডিভি বাই ডিটি যেটাকে আমরা চেঞ্জ ইন ভেলোসিটি বলছি সেটাকে আমরা কি বলছি? অ্যাক্সেলারেশন। ওকে, এবারে কথাটা হলো এই অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে হবে? তোমরা যারা পড়াশোনা করেছো সার্কুলার মোশনে তোমরা বলবে যে দাদা সেন্টারের দিকে, এটা যদি সেন্টার হয় সেন্টারের দিকে, তাই না? বাট স্টিল আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করি যে কেন হয়, কেন সেন্টারের দিকে হয়। দেখো ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এতটা তো কনফার্ম, তাই না? কারণ ম্যাগনিটিউড সেম, কারণ নিউটন অ্যাজিউম করেছেন ইউসিএম। মুন আর্থের চারপাশে ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, বাট অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। মুন কিন্তু আর্থকে প্রথমত এই যে সার্কুলার অরবিট এটা প্রথমত জাস্ট একটা অ্যাজাম্পশন নিউটনের, ঠিক আছে, ফর বেটার ক্যালকুলেশন। কিন্তু আসলে কিন্তু মুন আর্থের চারিপাশে সার্কুলার অরবিটের বদলে ইলিপ্টিক্যাল অরবিটে কিন্তু অরবিট করে। ওকে, এবং সেটা কিন্তু কখনোই ইউনিফর্ম সার্কুলার মোশন হয় না, সেটা কিন্তু নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়। এবং সেটা আমরা ডিটেলসে পড়বো যখন আমরা কেপলার ল প্ল্যানেটারি মোশন নিয়ে আলোচনা করব। বাট আপাতত আমরা নিউটন যতটা অ্যাজিউম করেছিলেন ততটাই আমরা আলোচনা করছি। এবারে দেখো ভেলোসিটি যখন চেঞ্জ হচ্ছে তাহলে একটা অ্যাক্সেলারেশন আছে। এবারে এই অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা কোন দিকে হবে? আমি ধরে নিচ্ছি যে তোমরা কিচ্ছু জানো না। ওকে, আমি ধরে নিচ্ছি যে আমরা কিচ্ছু জানি না, আমরা একদম বেস থেকে পড়াশোনা করব, বেস থেকে একদম আমরা অ্যাডভান্স লেভেলে যাব। ওকে, আচ্ছা দেখো ভেলোসিটি ডিরেকশন আমি ধরে নিলাম এই দিকে। ওকে, এটা হচ্ছে ভেলোসিটি ডিরেকশন। যদি অ্যাক্সেলারেশনের ডিরেকশন এই দিকে হয়ে যায় মানে ভেলোসিটির ডিরেকশনে, তাহলে কি হবে বলো তো? ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের যে ডিরেকশন সেটা যদি সেম হয়ে যায় তার মানে ভেলোসিটিও পজিটিভ, আবার অ্যাক্সেলারেশনও কিন্তু পজিটিভ, তার মানে কি হবে?
পার্টিকেল কি হবে বলো, পার্টিকেল স্পিড আপ করবে, পার্টিকেল কি করবে, স্পিড আপ করবে। আর আমরা এক্ষুনি কি দেখলাম, আমরা এক্ষুনি দেখলাম যে পার্টিকেল যখন ইউনিফর্ম সার্কুলার মোশন পারফর্ম করে প্রতিটি পয়েন্টে কিন্তু পার্টিকেলের ম্যাগনিটিউড সেম থাকে। তার মানে এই পয়েন্টে পার্টিকেলের স্পিড যদি 2 কিলোমিটার পার সেকেন্ড হয়, এখানেও 2 কিলোমিটার পার সেকেন্ড হবে, এখানেও 2 কিলোমিটার পার সেকেন্ড হবে, এখানেও কিন্তু 2 কিলোমিটার পার সেকেন্ডই হবে। তার মানে অ্যাক্সেলারেশনের ডিরেকশন যদি ভেলোসিটির দিকে হয়, আমি বলছি এই দিকে যদি হয়, ভেলোসিটির ডিরেকশনে হয়, তাহলে কি হবে, পার্টিকেল কি করবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু স্পিড আপ করবে। কিন্তু সেটা করলে কি আর ইউনিফর্ম সার্কুলার মোশন থাকবে, সেটা তো নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়ে যাবে, ইয়েস অর নো। তাহলে দেখো এই কেসটা তো পসিবল নয়। আচ্ছা আর একটা দেখি, যদি ভেলোসিটির যেদিকে ডিরেকশন তার অপোজিটে যদি অ্যাক্সেলারেশনের ডিরেকশন হয়, তাহলে কি হবে, ভেলোসিটি পজিটিভ, অ্যাক্সেলারেশন নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কি হবে, পার্টিকেল স্পিড ডাউন করবে। তার মানে এবারে অ্যাক্সেলারেশন অপোজিট ডিরেকশনে, অ্যাক্সেলারেশন অপোজিট ডিরেকশনে, তাহলে পার্টিকেল কি করবে, স্পিড ডাউন করবে। আমাকে একটা কথা বলো, যদি পার্টিকেল স্পিড ডাউন করে তাহলেও কি সেটা ইউনিফর্ম সার্কুলার মোশন থাকবে, থাকবে না তো। কারণ আমরা প্রথমেই ধরে নিয়েছি কি, যে পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশন পারফর্ম করছে, এবং ইউনিফর্ম সার্কুলার মোশন আমরা কি পড়েছি, ভেলোসিটি ট্যানজেনশিয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে। তার মানে এতটা তো ক্লিয়ার যে অ্যাক্সেলারেশনের যে ডিরেকশন সেটা না তো ভেলোসিটির দিকে হবে না তো ভেলোসিটির অপোজিটে হবে। তাহলে এমন কোন ডিরেকশনে অ্যাক্সেলারেশন থাকবে যেই অ্যাক্সেলারেশনের জন্য ভেলোসিটির ম্যাগনিটিউডের ওপরে কোনো ইফেক্ট পড়বে না। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে না, অ্যাক্সেলারেশনের যে ডিরেকশন সেটা কিন্তু সেন্টারের দিকে হবে, এবং যার ফলে কি হবে, এই অ্যাক্সেলারেশনের জন্য কিন্তু ভেলোসিটির ম্যাগনিটিউডের ওপরে কোনো ইফেক্ট পড়বে না। দেখো এক্ষেত্রে কিন্তু পার্টিকেলের না তো স্পিড আপ হবে না তো স্পিড ডাউন হবে, শুধুমাত্র কি হবে, পার্টিকেলের কি হবে বলো, পার্টিকেলের কিন্তু ডিরেকশন শুধুমাত্র চেঞ্জ হবে। এই কারণেই কিন্তু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ভেলোসিটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবারে দেখো আমরা লজ অফ মোশন একটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে F ইকুয়াল টু এম এ, F ইকুয়াল টু এম এ, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার আমাকে একটা কথা বলো, যদি অ্যাক্সেলারেশন নন জিরো হয় তাহলে ফোর্সও তো নন জিরো হবে, ইয়েস অর নো। তাহলে এবং আমরা জানি যে অ্যাক্সেলারেশনের যে ডিরেকশন সেই ডিরেকশনেই ফোর্স থাকে। তার মানে অ্যাক্সেলারেশন, তাহলে এই যে সেন্টারের দিকে অ্যাক্সেলারেশন যেটাকে আমরা কিনা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন নামে জানি, তাহলে সেই ডিরেকশনে একটা ফোর্স থাকবে যেটাকে আমরা কি বলছি, সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না। আমি বেসিক্যালি সার্কুলার মোশনটা একবার রিক্যাপ করে দিচ্ছি, যেটা কিনা তোমরা অলরেডি পড়াশোনা করেছো আর কি। তো বেসিক্যালি আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল ফোর্স নিয়ে আমরা আলোচনা করলাম, এবং সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ডিরেকশন কেন টুয়ার্ডস দ্য সেন্টার হয় সেটা আমরা আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব এই যে মুন, মানে নিউটন যে অ্যাজিউম করলো যে মুন পৃথিবীর চারিদিকে ইউনিফর্ম সার্কুলার মোশন পারফর্ম করছে এবং একটা সার্কুলার অরবিটে, সেটা তাহলে তার অ্যাক্সেলারেশন কত হবে, তার অ্যাক্সেলারেশন কত হবে সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। ওকে, তো তোমরা এখান থেকে নোটসটা একবার লিখে নিতে পারো। তাহলে এবারে দেখো, আচ্ছা এবারে সার্কুলার মোশনে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন একটা ফর্মুলা শিখেছিলাম, যদি একটু মনে করার চেষ্টা করো দেখবে এসি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখানে আর কি, আর হচ্ছে রেডিয়াস, ইয়েস অর নো, আর হচ্ছে রেডিয়াস, এ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এবং এটা কিন্তু আমরা এখানে ম্যাগনিটিউডের কথা বলছি, এখানে আমরা কোনো ডিরেকশনের কথা বলছি না, তাই না। অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড, ভেলোসিটির ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে রেডিয়াস। আচ্ছা এবারে দেখো আচ্ছা এটা তো স্পিড, তাহলে স্পিড কি আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, ইয়েস অর নো, ডিস্টেন্স আপন টাইম। এবার একটা জিনিস বলো, এই যে চাঁদ পৃথিবীর চারিদিকে যে ঘোরে, এই একটা রেভলিউশনের জন্য, ওয়ান রেভলিউশনের জন্য চাঁদের কতটা টাইম লাগে, না চাঁদের
কিন্তু টাইম লাগে টি ইকুয়াল টু 27.3 ডেজ। এতটা কিন্তু চাঁদের টাইম লাগে একটা রেভলিউশন কমপ্লিট করার জন্য। এবং আর্থের সেন্টার থেকে মুনের যে ডিস্টেন্স সেটা কতটা, না সেটা হচ্ছে 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার। ওকে, এইবারে আমাকে একটা কথা বলো, যখন কোনো পার্টিকেল একটা সার্কুলার মোশনে ঘোরে তখন পার্টিকেলটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে। দেখো এই একটা পার্টিকেল এখান থেকে যাত্রা শুরু করলো, এই যাচ্ছে 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 এই ফেরত চলে আসলো। তাহলে একবার রেভলিউশনের জন্য একটা সার্কুলার অরবিটে একটা পার্টিকেল কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, না সার্কেলের যতটা সার্কামফারেন্স ততটাই। এবার একটা সার্কেলের যদি রেডিয়াস আর হয় তাহলে তার সার্কামফারেন্স কত, 2πr। তাহলে একটা পার্টিকেল যখন সার্কুলার মোশন যখন পারফর্ম করে, যদি একটা সার্কুলার ট্র্যাকে যদি একটা পার্টিকেল ঘুরে বেড়ায় তাহলে সেই পার্টিকেলের ডিস্টেন্স কতটা, 2πr। তাহলে এখানে আমরা যদি আর্থের সেন্টার থেকে মুনের যে ডিস্টেন্স বা রেডিয়াস যেটাকে আমরা বলছি সেটাকে যদি আমরা আর ধরে নিই তাহলে মুন একটা রেভলিউশনের জন্য কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, না এখান থেকে আমরা বলতে পারি ডিস্টেন্স ট্রাভেল করছে 2π ইন্টু আর। ওকে, এবারে দেখো তাহলে আমরা ডিস্টেন্সের জায়গা কি লিখতে পারি, 2πr, আর টাইমের জায়গা আমরা এখানে কি লিখবো, টাইম পিরিয়ড। কি বললাম বোঝাতে পারছি? টাইম পিরিয়ড মানে একবার রেভলিউশনের জন্য মুনের কতটা টাইম লাগছে, না 27.3 ডেজ। ওকে, এইবারে আচ্ছা এখানে না অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে দাদা এই সমস্ত তুমি কি বলছো, কারণ আমরা তো চ্যাপ্টার সাধারণত শুরু করেছিলাম ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। দেখো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন থেকে স্টার্ট করাই যায়, বাট আমি তোমাদেরকে একবার বোঝানোর চেষ্টা করছি যে আসলে নিউটনের মাথায় এই কোয়েশ্চেনটা যে আসলো যে গ্র্যাভিটেশন কি এবং তিনি কিভাবে বললেন, তাই না? আমরা অ্যাপেল স্টোরি জানি যে অ্যাপেল পড়লো এবং সেখান থেকে গ্র্যাভিটেশনাল ল তৈরি হয়ে গেলো, সেটা তো একদমই না। একটা অ্যাপেলের সাথে কি এত বড় একটা ইনভেনশন সেটা কি কোনোদিন হতে পারে, সেটা কি কোনোদিন রিলেট হতে পারে না। এখানে কিন্তু কয়েকশো বছর, 200-300 বছরের পরিশ্রম বিজ্ঞানীদের। হ্যাঁ, আনফর্চুনেটলি নিউটন হচ্ছে সেই লাকি মানুষ যিনি কিনা এটাকে আবিষ্কার করতে পেরেছিলেন, নিউটন ল অফ গ্র্যাভিটেশন যেটা আমরা পড়ি। বাট আমরা জাস্ট হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি যে আসলে এই যে আমরা যেটা বলছি যে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা সেন্টারের দিকে কেন। ওকে, আমরা এখানে সেই কারণটা খোঁজার চেষ্টা করছি বেসিক্যালি। আচ্ছা, তো বেসিক্যালি আমরা স্পিডটা দেখলাম 2πr/t। এবারে আমরা যদি অ্যাক্সেলারেশনের যে ফর্মুলা ac = v²/r, এখানে যদি আমরা স্পিডটার যদি আমরা ফর্মুলাটা পুট করে দিতে পারি তাহলে ac কত আসবে, ac আসবে 2πr/t তার হোল স্কোয়ার বাই আর। ইয়েস অর নো? তাহলে 2πr কত হবে, তাহলে 4π² ইন্টু আর। এবার দেখো আর একটা আর তো কেটে যাবে, তাহলে কি থাকবে 4π²r/t²। এবারে আমরা যদি এখানে ভ্যালুগুলো একবার পুট করে দিতে পারি তাহলে আমরা কি পাবো, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা পেয়ে যাবো। ইয়েস অর নো? দেখো তাহলে পাই এর ভ্যালু কত, পাই এর ভ্যালু হচ্ছে 3.14, আর এর ভ্যালু কত বললাম 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার, টি এর ভ্যালু কত বললাম 27.3 ডেজ। তাহলে ভ্যালুগুলো পুট করে দাও, ভ্যালুগুলো পুট করলে তুমি কি পাবে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে ভ্যালু বের করো, তাহলে 4 ইন্টু 3.14 তার স্কোয়ার ইন্টু 3.85 ইন্টু 10⁵। আচ্ছা, যেহেতু আমরা এসআইতে ক্যালকুলেট করছি তাহলে এসআইতে ক্যালকুলেট করলে কি করব আমরা, 3.85 ইন্টু 10⁵ কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। আমরা কি জানি 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার, তাহলে 3.85 ইন্টু 10⁵ কিলোমিটার ইকুয়াল টু কি হবে বলো, 3.85 ইন্টু 10⁸ মিটার, তাহলে ইন্টু 10⁵ মিটার। ওকে, এইবারে টাইম পিরিয়ডটা তোমার ডেজে রয়েছে, তাহলে ডেজ থেকে তুমি সেকেন্ডে কনভার্ট করতে পারবে। কি করে কনভার্ট করবে, না 27.3 ডেজ। এবারে 1 ডেতে কত ঘন্টা হয়, না 24 আওয়ার্স। 1 আওয়ারে কত মিনিট হয়, 60 মিনিটস। 1 মিনিটসে কত সেকেন্ড হয়, 60 সেকেন্ড, পুরোটাল হোল স্কোয়ার এবং ইন্টু সেকেন্ড স্কোয়ার। কেন, কারণ টি স্কোয়ার আছে তাহলে সেকেন্ডের স্কোয়ার হয়ে যাবে, তাই কি না? আচ্ছা, এবারে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসবে, 1 মিনিট আমি ক্যালকুলেট করার চেষ্টা করি। আচ্ছা 4 ইন্টু, আচ্ছা যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা অবশ্যই এটা ক্যালকুলেট করো, 4 ইন্টু
3.14 into 3.85 into 10 to the power 5 into 10 to the power 3, এটা তোমার কাইন্ড অফ 4835600000 আসছে। বাই করে দাও 27.3 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 স্কোয়ার। আচ্ছা, এটা আসছে তোমার 8.69 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাই না? আচ্ছা, এটা আরেকবার একটু ক্যালকুলেট করে দেখা যাক। 4 ইন্টু 3.14 তার স্কোয়ার। আচ্ছা, 3.14 স্কোয়ারটা আমি করতে ভুলে গেছি, সরি ফর দ্যাট। আচ্ছা, ইন্টু 3.85 ইন্টু 10 টু দি পাওয়ার 8, হ্যাঁ, তাহলে এটা আসছে বাই আমাকে করতে হবে 27.3 ডেজ ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60 স্কোয়ার করলে যেটা আসবে 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3 আসছে। তো আমি মোটামুটি বলতে পারি 0.0027 সামথিং কিছু আমি বলতে পারি। যাই হোক, যেটা আমি আসছে সেটা আমি লিখে দিচ্ছি 2.729 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ডে স্কোয়ার। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন অফ দ্য মুন। ওকে, এবারে দেখো আমি কেন সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এবং ফোর্সটা পড়ালাম সেটা তোমরা এবারে বুঝতে পারবে। যে দেখো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, তাহলে দেখো মুনের ভেলোসিটির ডিরেকশন এইদিকে এখানে, তাহলে এখানে তাহলে নিউটন কি অ্যাজিউম করেছিলেন? নিউটন অ্যাজিউম করেছিলেন যে ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, মানে ইউনিফর্ম সার্কুলার মোশন, যেটাকে আমি প্রথমেই বললাম। তাহলে সেক্ষেত্রে এখানে যে অ্যাক্সেলারেশনটা তৈরি হচ্ছে তার ডিরেকশন কোন ডিরেকশনে হবে বলো? সেন্টারের দিকে হবে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এইবারে নিউটন একটা চিন্তা ভাবনা করলেন যে সে অ্যাক্সেলারেশন যখন আছে তাহলে নিশ্চয়ই এমন কোন একটা ফোর্স আছে যেটা কিনা যার ডিরেকশন কিনা আর্থের দিকে। কারণ আমরা কি জানি? কারণ আমরা জানি F ইকুয়াল টু ma। যদি a ইকুয়াল টু নন জিরো হয়, যার ভ্যালু আমরা পাচ্ছি 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার -6, যেটা কিনা নন জিরো, তাহলে ফোর্সও তো নন জিরো। এবং আমরা কি জানি? অ্যাক্সেলারেশনের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন কি হয়? সেম হয়। তো কি বললাম বুঝতে পারছি আমি? তার মানে নিউটন এটা খুব ভালোভাবে বুঝতে পারলেন যে মুন যখন একটা সার্কুলার, মানে একটা কি বলবো, সার্কুলার অরবিটে যখন পৃথিবীকে কি করে, রেভলিউট করে, তখন কিন্তু মুনের কাছে একটা অ্যাক্সেলারেশন থাকে যার ডিরেকশন কোন দিকে হয়? আর্থের সেন্টারের দিকে। এবং নিউটন ভাবলেন যে যদি একটা অ্যাক্সেলারেশন থাকে তাহলে একটা ফোর্সও থাকবে, যেই ফোর্সের ডিরেকশন কিন্তু আর্থের সেন্টারের দিকে। তখন নিউটন একটা কনক্লুশন করলেন যে পৃথিবী একটা ফোর্স দিয়ে মুনকেও কিন্তু নিজের দিকে টানছে। তাহলে এবারে কথা হলো যে মুন কেন পৃথিবীর দিকে আছড়ে পড়ছে না? তার কারণ হলো, দেখো মুন কিন্তু কন্টিনিউয়াসলি পৃথিবীর দিকে পড়ছে, কিন্তু কেন একেবারে আছড়ে পড়ছে না? কারণ দেখো মুনের কাছে কিন্তু একটা সাইডওয়েজ মানে ট্যানজেনশিয়াল বরাবর একটা মোশন আছে। আচ্ছা, এবারে তুমি এটাকে কিভাবে বুঝবে? ছোটবেলায় ধরো তোমার এরকম হাত রয়েছে আর তোমার বন্ধুর হাত, মানে তোমার বন্ধু তোমার সামনে এইভাবে তোমরা হাত ধরে আছো, ঠিক আছে? এবং ভাবো তোমরা ঘুরছো। কি হয় বলো তো? তোমাদের ফোর্সের ডিরেকশন কিন্তু তোমাদের হাতের দিকে হয়, তাই না? তোমাদের লাইন জয়েনিং বরাবর হয়, কিন্তু স্টিল তোমরা কিন্তু একে অপরের সাথে লেগে যাচ্ছ না। আমি কি বলছি বুঝতে পারছি? তোমরা কিন্তু একে অপরের সাথে লেগে যাচ্ছ না। তার কারণ কি? কারণ তোমাদের কাছে একটা ট্যানজেনশিয়াল বরাবর একটা মোশন আছে। কি বলে বুঝতে পারছি? তো পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। পৃথিবী কিন্তু মুনকে নিজের দিকে টানছে, এবং সেটা আমরা প্রুফ করলাম। এতক্ষণ ধরে আমরা কি প্রুফ করলাম? এতক্ষণ ধরে আমরা প্রুফ করলাম যে অ্যাকচুয়ালি আর্থ কিন্তু যে কোনো অবজেক্ট, ইনফ্যাক্ট মুন, তাকেও কিন্তু নিজের দিকে টানছে। ওকে, কিন্তু দেখো অ্যাক্সেলারেশনটা প্রচুর ছোট, তাই না? অ্যাক্সেলারেশনটা প্রচুর ছোট। তো যাই হোক, তো তাহলে কেন আছড়ে পড়ছে না? কারণ মুনের কাছে একটা সাইডওয়েজ মোশন আছে, একটা ট্যানজেনশিয়াল বরাবর একটা ভেলোসিটি আছে। এবং সেটাকে রিলেট করার জন্য আমি কি বললাম, যে ওই ছোটবেলায় আমরা খেলতাম যে বন্ধুর হাত ধরে আমরা ঘুরতাম, যার ফলে কি হয় দেখো, তোমরা কিন্তু তোমাদের এই যে লাইন জয়েন, তোমাদের হাতের যে লাইন জয়েনিং, সেই বরাবর তোমরা একটা কিন্তু ফোর্স তোমরা ফিল করো,
কিন্তু স্টিল তোমরা একে অপরের সাথে লেগে যাও না। কেন লেগে যাও না? কারণ তোমাদের সাইডওয়েজ একটা মোশন আছে তোমাদের ভেলোসিটি সেন্টারের দিকে, কিন্তু যেহেতু তোমাদের সাইডওয়েজ একটা মোশন আছে যার ফলে কিন্তু তোমরা একে অপরের সাথে লেগে যাচ্ছ না বা একে অপরকে ধাক্কা মারছো না। আমি কি বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি কেন নিউটনের মাথায় এটা আসলো যে পৃথিবীর যে কোনো অবজেক্টকে কিন্তু একটা ফোর্সের মাধ্যমে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। তো বেসিক্যালি নিউটন এই ক্যালকুলেশনটা করেছিলেন এবং তিনি কিন্তু একটা অ্যাক্সেলারেশন তিনি বের করেছিলেন যেটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, এবং এই অ্যাক্সেলারেশনটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার আমাকে অনেকে বলবে দাদা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু তো এটা নয়, আমরা তো পড়েছিলাম 9.8। দাদা তুমি ভুলভাল বলছো। আমি ভুল বলছি না। আমি দেখো এই যে অ্যাক্সেলারেশনের যে আমরা 9.8 পড়েছিলাম সেইটা কিন্তু এমন বডি যেই বডিটা আর্থের সারফেসে রয়েছে। সিন্স মুন কিন্তু আর্থের সারফেসে নেই, মুন কিন্তু আর্থের থেকে অনেক দূরে রয়েছে, যার ফলে কি হয় এই যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আমরা বলছি, যার ডিরেকশন কিন্তু অলসো টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, সেটা কি হয় ডিস্টেন্সের সাথে ডিক্রিজ করতে থাকে, এবং সেগুলো আমরা পড়বো, ডিটেলসে পড়বো, কোনো ভয়ের কিছু নেই। এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। এখানে আমরা একদম বেসিক লেভেল আমরা আলোচনা করতে চাইছি যে নিউটন, এই যে আমরা আপেল স্টোরি পড়েছিলাম, আমরা কি দেখেছিলাম যে নিউটন দেখলো যে নিউটনের মাথায় অ্যাপেল পড়লো এবং সেখান থেকে গ্র্যাভিটেশনাল ল তৈরি হয়ে গেল, বাট সেটা তো অ্যাকচুয়ালি না। নিউটনের মাথায় এসেছিল যে লাইক আপেলটা নিচের দিকে পড়ছে, মুন কেন নিচের দিকে পড়ছে না। আরে তখন তিনি এই ক্যালকুলেশনটা করলেন এবং তিনি দেখতে পেলেন যে মুনও কিন্তু পৃথিবীর দিকে পড়ছে, কিন্তু মুন অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে না, তার কারণ মুনের কাছে সাইডওয়েজ একটা মোশন আছে। এবং তিনি এই ক্যালকুলেশনের মাধ্যমে এটাও প্রুফ করলেন যে সত্যি কিন্তু যে কোনো অবজেক্ট যেটা কিনা পৃথিবীকে যদি সার্কুলার অরবিটে যদি তোমার প্রদক্ষিণ করে, তাহলে তার কাছে কিন্তু একটা অ্যাক্সেলারেশন থাকে যার ডিরেকশন হয় টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য লাইন জয়নিং। এবং তাহলে অ্যাক্সেলারেশন যদি থাকে ফোর্স থাকবে এবং সেই ফোর্সের ডিরেকশনও কিন্তু সেন্টারের দিকে হবে, এবং যে ফোর্সটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল ফোর্স। এবং এই চ্যাপ্টারে আমরা সেই ফোর্সটার একটা নতুন নাম দিচ্ছি, যেহেতু এই ফোর্সটা কাজ করছে আর্থের সেন্টারের দিকে, তো আমরা এই ফোর্সটাকে নাম দিচ্ছি আর কিছুই না, গ্র্যাভিটেশনাল ফোর্স। আশা করি বলতে পেরেছি। তো দেখো এরপরে অনেক এক্সপেরিমেন্ট চলেছে, অনেক ক্যালকুলেশন হয়েছে, আমি আর অত ডিটেলসে যাচ্ছি না। আমি এতটা বোঝানোর পরে এবার আমি ডিরেক্টলি আসবো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, যেটা কিনা নিউটন বলেছিলেন, তাই না, এবং যেটা কিনা আমরা এতদিন পড়েছি। আচ্ছা আচ্ছা, তোমরা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি মনে হয় যে দাদা তোমার কথা বলার স্পিডটা একটু বেশি মনে হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তোমরা কমেন্টে জানাতে পারো যে কোথায় আমি আরো ইমপ্রুভ করতে পারি, তাই না, কোথায় আরো মনে হয় যে না দাদা এখানে তুমি একটু স্লোলি বলো বা এই জায়গাটা আরেকটু বোঝাও, আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব। ওকে, আচ্ছা এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। নিউটন ল অফ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি বলছে? নিউটন বলছেন যে তুমি যদি স্পেসে দুটো অবজেক্টকে রাখো যাদের মাস হচ্ছে m1 এবং m2, একটা সার্টেন ডিস্টেন্সে রেখেছো, যাই ডিস্টেন্সটা হচ্ছে তোমার r। তো নিউটন বলছেন যে এই অবজেক্ট দুটো একটা ফোর্সের মাধ্যমে একে অপরকে অ্যাট্রাক্ট করবে। ওকে, একে অপরকে অ্যাট্রাক্ট করবে, তার মানে এই m1 ফোর্সটা m2 মাসের ওপর একটা ফোর্স এক্সার্ট করবে, m2 মাসটা m1 ফোর্সের m1 মাসের ওপর একটা ফোর্স এক্সার্ট করবে। তো আমি ফোর্সগুলো আঁকার চেষ্টা করি। ফোর্সগুলো আঁকবো কি করে? তাহলে m1 মাস m2 মাসের ওপর একটা ফোর্স এক্সার্ট করছে, যেটাকে আমরা এইভাবে বলছি F21 ভেক্টর। F21 মানে কি? ফোর্স অন m2 মাস ডিউ টু m1। ওকে, এবং m2 মাসটা m1 এর উপর একটা ফোর্স এক্সার্ট করছে, যেটাকে আমরা বলছি F12, মানে হচ্ছে ফোর্স
অন মাস 1 ডিউ টু m2, কি বললাম বলতে পারছি। এবং দেখো নিউটনের থার্ড ল কি বলে, নিউটনের থার্ড ল এটাই বলে যে এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে আমি যদি এই বোর্ডের ওপরে একটা ফোর্স এক্সার্ট করি, এই বোর্ডও কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু আমার হ্যান্ডের ওপরে, আমার হাতের ওপরে কিন্তু এক্সার্ট করবে। তার মানে আমরা বলতে পারি যে এই F12 ভেক্টর ইকুয়াল টু F21, মানে ম্যাগনিটিউড ওয়াইজ তো ইকুয়াল কিন্তু ডিরেকশনটা অপোজিট। তার মানে আমরা বলতে পারি F12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21, কি বললাম বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে নিউটনের যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কিন্তু নিউটনের থার্ড লকে ফলো করে। আচ্ছা, এবং এটা আমরা প্রুফ করব যখন আমরা ভেক্টর ফর্ম পড়বো না, সেটা আমরা প্রুভও করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি বলছে, কি বলছে যে তুমি যদি দুটো মাসকে আর ডিস্টেন্সে স্পেসে রাখো, তাহলে এই দুটো মাস একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে একে অপরকে অ্যাট্রাক্ট করবে এবং ওই ফোর্সের ম্যাগনিটিউড কিন্তু ইকুয়াল হবে, তাই না? তো আমি এক কাজ করি, F12 এবং F21কে আমি ইকুয়াল টু F ধরে নিচ্ছি, ওকে। এবং সেই এফ এর ভ্যালু কার কার উপরে ডিপেন্ড করবে না, এফটা ডিপেন্ড করবে দুটো মাসের মাল্টিপ্লিকেশনের সাথে এবং এদের মধ্যেকার যে ডিস্টেন্স তার স্কোয়ারের সাথে ইনভার্স, তার মানে 1/r²। এবং এটাকে তোমরা একটা স্টার মার্কস দিয়ে রাখো, কারণ আমি এটা এক্সপ্লেন করব যে কেন r² সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ তোমরা দেখো ছোটবেলা থেকে তোমরা একটা জিনিস পড়ে আসছো যে f ইনভার্সলি প্রপোর্শনাল টু r², বাট এটা কি কোনোদিন তোমাদের মাথায় এসছে যে কেন r² সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, কেন r এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না, কেন r³ সাথে ইনভার্সলি প্রপোর্শনাল না, সেটা আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে নিউটনের ইউনিভার্সাল অফ গ্র্যাভিটেশন কি বলছে না, যদি তুমি দুটো মাসকে স্পেসে রাখো সার্টেন ডিস্টেন্সে, তাহলে দুটো মাস একে অপরকে ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে এবং সেই ফোর্সের যে মান, সেই মানটা দুটো মাসের মাল্টিপ্লিকেশনের সাথে কি হবে, সমানুপাতিক এবং ওদের মধ্যেকার যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক, ওকে। তার মানে তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? তাহলে আমরা যদি এটাকে ওই অ্যাড করে দিই, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা যদি 1 নম্বর প্লাস 2 নম্বর করে দিই, তাহলে আমরা কি পাবো, এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2 বাই r² এবং এফ ইকুয়াল টু, তাহলে এবার দেখো একটা প্রপোর্শনালিটি যদি হাটিয়ে দিই আমি, প্রপোর্শনালিটি হাঁটালে কিন্তু একটা কনস্ট্যান্ট আসে, যেই কনস্ট্যান্টটাকে আমরা ক্যাপিটাল জি বলছি, ইন্টু m1 m2 বাই r²। এবং এই জিটাকে আমরা কি বলি, এই জিটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ওকে। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এবং এই যে এটা আমি বললাম না, এটাকে স্টার মার্কস দিয়ে রাখো, এটার একটা নাম আছে জানো তো, এই যে ফোর্সের যে একটা প্রপার্টি বললাম না, যে লাইক মাসের ওদের মধ্যেকার যে ডিস্টেন্স তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এই লটাকে বলা হয় ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স স্কোয়ার ল, যেটা কিনা আমি একদম বিস্তারিত আলোচনা করব, ইনভার্স স্কোয়ার ল, ওকে। তো যারা নোটস বানাচ্ছ তোমরা একটু লিখে নাও। আচ্ছা, এবার আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে না আমি এখানে একটা কথা আমার মাথায় আসলো, যে আমি এক্ষুনি বললাম যে তুমি যদি দুটো অবজেক্ট, মানে নিউটনের যে থার্ড ল, আমি এক্ষুনি কি বললাম যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেটা কিন্তু নিউটনের থার্ড লকে ফলো করে, ওকে। এবং থার্ড ল কি বলছে, থার্ড ল বলছে যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তার মানে আমি যদি তোমাকে একটা ঘুষি মারি, মানে ধরো আমি বললাম যে, আচ্ছা আমরা না এটা লাইক অনেক মজা করি এটা, আমরা বলি, আমরা বন্ধুদের বলি, এই তুই আমাকে মারবি না কিন্তু আমিও তোকে মারবো,
তাই না? আমরা বলি যে তুই কিন্তু আমাকে মারবি না, তুই কিন্তু নিউটনের থার্ড ল জানিস না, তুই যদি আমাকে মারিস আমিও তোকে মারবো, নিউটনের থার্ড ল। বাট অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে যে যখন আমি লাইক তোমাকে মারলাম, মনে করো লাইক এটা তোমার গাল, ওকে, এবং আমি এখানে একটা চর মারলাম। চর মারলে কি হবে বলো তো? ওই মোমেন্টে, একদম ওই মোমেন্ট অফ টাইমে যখন আমি তোমার গালে চরটা মারলাম, তোমার গালও কিন্তু সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমার হাতে এক্সার্ট করবো। এই কারণে দেখবে যখন আমরা কোনো, এই যে দেয়ালে যে আমরা ঘুষি মারছি, ভালো করে বুঝবে, দেয়ালে যে আমরা ঘুষি মারছি, ফোর্স তো আমরা এক্সার্ট করছি, তাহলে আমাদের হাতে কেন লাগছে? লাগার কথা তো দেয়ালের, তাই না? আমরা যে দেয়ালকে মারছি আমাদের হাতে কেন লাগছে? কারণ যখন আমরা দেয়ালের ওপর, আর একটা জিনিস দেখবে, তুমি যত জোরে ঘুষি মারবে তত বেশি তোমার হাতে লাগবে। কেন? কারণ তুমি যতটা অ্যামাউন্টের ফোর্স দেয়ালের ওপর এক্সার্ট করছো, দেয়াল কিন্তু সেই সেম অ্যামাউন্ট অফ ফোর্স তোমার ওপর এক্সার্ট করছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেয়াল ওই ফোর্সটাকে ফিল করতে পারছে না, তাই না? বাট তুমি ফিল করতে পারছো। কি বলে বলতে পারছো? ওই কারণে তোমার বেশি লাগছে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে নিউটনের যে থার্ড ল সেটা বলছে যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওই যে গাছ থেকে যখন একটা অ্যাপেল পড়ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আপেলটা নিচের দিকে পড়ছে। ওকে, ভালো করে বুঝবে, মানে আমি এমন একটা কথা বলতে যাচ্ছি না তোমাদের পুরো হোশি উড়ে যাবে, এরকম একটা ব্যাপার। যে আমরা দেখলাম যে আপেলটা যখন গাছ থেকে ছিঁড়ে পড়লো সেটা নিচের দিকে পড়ছে। কেন পড়ছে? না পৃথিবী আপেলটাকে নিজের দিকে টানছে। তো আমি বেসিক্যালি এখানে বলতে পারি যে একটা ফোর্স এখানে এক্সার্ট হচ্ছে, এটাকে আমরা বলছি আর্থের সারফেস। তাহলে এখানে যেই ফোর্সটা এক্সার্ট হচ্ছে সেটা হচ্ছে এফ অন অ্যাপেল ডিউ টু আর্থ। এতটা তো ক্লিয়ার। আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো, আমরা এক্ষুনি দেখলাম নিউটনের ইউনিভার্সাল লভ অফ গ্র্যাভিটেশনে যে যদি আমি এই দুটো মাসকে একটা সার্টেন ডিস্টেন্সে রাখি, তাহলে এই দুটো মাস কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স একে অপরের উপরে এক্সার্ট করবে। তার মানে এই m1 মাসটা m2 মাসের উপরে ফোর্স এক্সার্ট করবে, যা ডিরেকশন থাকবে নিচের দিকে। কারণ টানছি তো, আমি যদি কাউকে টানি নিচের দিকে, আমি তোমাকে টানছি নিচের দিকে, তাহলে ফোর্সের ডিরেকশন তো আমার দিকে থাকবে না। তাহলে এটা আমি বললাম যে F12 ডিউ টু 1, এটাকে আমরা বলছি F11 ডিউ টু 2, এবং আমরা বলছি F12 ইকুয়াল টু F21 ম্যাগনিটিউড ওয়াইজ। তাহলে আমাকে একটা কথা বলো, এই যতটা অ্যামাউন্টের ফোর্স অ্যাপেলের ওপরে এক্সার্ট হচ্ছে ডিউ টু আর্থ, ততটা অ্যামাউন্টের ফোর্স কি আর্থের ওপরে এক্সার্ট হবে না অ্যাপেলের দ্বারা? তার মানে আমি বলতে চাইছি নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন যদি ট্রু হয়, তাহলে এটাও তো ট্রু যে আপেলও পৃথিবীকে নিজের দিকে টানছে, এবং যেটাকে আমরা এভাবে বলতে পারি এফ অন আর্থ ডিউ টু অ্যাপেল। ইয়েস অর নো? এই কোয়েশ্চেনটা কি কারোর মাথায় এসছে এর আগে? বলো আমাকে। আচ্ছা এবারে দেখো, যদি তো ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, যদি ইকুয়াল হয়, নিউটনের থার্ড ল বলছে, তাই তো বলছে। আমরা এক্ষুনি দেখলাম যে গ্র্যাভিটেশনাল ল নিউটনের থার্ড লকে ফলো করে। তার মানে যতটা অ্যামাউন্টের ফোর্স অ্যাপেলের উপরে এক্সার্ট হচ্ছে ডিউ টু আর্থ, ততটা অ্যামাউন্টের ফোর্স কিন্তু আর্থের উপরে এক্সার্ট হচ্ছে ডিউ টু অ্যাপেল। তার মানে আপেলও কিন্তু সেই সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে কিন্তু পৃথিবীকে নিজের দিকে টানছে। আচ্ছা তাহলে আমরা এটা কেন দেখতে পাচ্ছি যে আপেলটা নিচের দিকে পড়ছে কিন্তু পৃথিবী আপেলের দিকে ছুটে যাচ্ছে না? মানে আমরা এটা দেখছি, এই পেনটাকে যখন আমি ছেড়ে দিচ্ছি, এই পেনটা নিচের দিকে পড়ছে, আমি বলে দিচ্ছি যে পেনটাকে আর্থ নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু আমাকে একটা কথা বলো, এই পেনটাও তো পৃথিবীকে নিজের দিকে টানছে, তাই না? কারণ নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, এবং অবশ্যই নিউটনের থার্ড ল অবশ্য, কারণ ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স। তার মানে ফোর্সের ম্যাগনিটিউড তো সমান। তার মানে পেনটাও তো আর্থকে নিজের দিকে টানছে। তাহলে আমরা এটা কেন দেখতে পাচ্ছি না যে আর্থটা পেনের দিকে যাচ্ছে, কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি শুধুমাত্র যে পেনটা আর্থের দিকে আসছে, আর্থ পেনের দিকে যাচ্ছে না। হওয়ার কথা কোনটা? হওয়ার কথা তো দুটো, মানে এইদিকে পেন আসছে, এদিকে আর্থ আসছে, এটাই হওয়ার কথা না? ইকুয়াল তো, অপোজিট, মানে ফোর্স তো ইকুয়াল। যতটা ফোর্স আর্থ লাগাচ্ছে ততটা ফোর্স অ্যাপেল লাগাচ্ছে।
তাহলে হওয়ার কথা তো এটাই ছিল। ধরো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে টানছি, তুমি আমাকে টানছো, তার মানে তুমি আমার দিকে যতটা আসবে আমিও তো তোমার দিকে ততটা যাব। আচ্ছা এটা হতে পারে যে লাইক ধরো আমি বললাম যে ধরো আমি টানছি, এই পেনটাকে আমি টানছি, তুমিও টানছো, তাহলে এই পেনটা কোনো দিকে যাবে না। ওকে, এই পেনটা কোনো দিকে যাবে না। বাট তুমি ভাবো না যে আমি তোমাকে নিজের দিকে টানছি, তুমি আমাকে নিজের দিকে টানছো, তাহলে আলটিমেটলি হবেটা কি? আমরা আমরা কি হবো, মানে আমরা দুজন দুজনের দিকে একটা অ্যাট্রাকটিভনেস, একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করব, তাই না? আচ্ছা এবার একটা কথা বলো, তাহলে এরকম কেন হচ্ছে না যে আর্থ পৃথিবী মানে আর্থ মানে পৃথিবী, যেটা আমরা কি বলি আর্থ মানে আর্থ ও ওকে আর্থ মানে পৃথিবীও অ্যাপেলের দিকে যাচ্ছে না, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি অ্যাপেলটাই পৃথিবীর দিকে পড়ছে। কেন হচ্ছে এরকম? তার কারণ হচ্ছে আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি লিখতে পারি? ফোর্স বাই এম। এবারে দেখো ফোর্স তো সেম, তাই না? ফোর্স অন অ্যাপেল ডিউ টু আর্থ বলো বা ফোর্স অন আর্থ ডিউ টু অ্যাপেল বলো, দুটোই তো সেম কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি অ্যাক্সেলারেশন যেটা, সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। এবারে দেখো যত মাস যার বেশি হবে তার অ্যাক্সেলারেশন তত বেশি, ইয়েস অর নো? এবারে আর্থের মাস তো অনেক বেশি, হিউজ পরিমাণে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে মাস অফ আর্থ ইজ ভেরি 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 গ্রেটার দ্যান মাস অফ অ্যাপেল। যার ফলে কি হচ্ছে না, মাস যেহেতু সব থেকে আর্থের বেশি, অ্যাক্সেলারেশন তত কম হয়ে যাবে। এটা আমরা জানি, এই রিলেশনটা আমরা জানতে পারছি এখান থেকে। ওই কারণে অ্যাক্সেলারেশন অফ আর্থ ইজ ভেরি লেস দ্যান মাস অফ অ্যাক্সেলারেশন অফ অ্যাপেল। আমি কি বোঝাতে পারলাম যে কেন আমরা এটা দেখতে পাচ্ছি যে অ্যাপেলটা পৃথিবীর দিকে পড়ছে? আসলে আর্থ কিন্তু অ্যাপেলের দিকে যাচ্ছে, কিন্তু আর্থের মাস এত বেশি, ওর অ্যাক্সেলারেশন এতটাই কমে যাচ্ছে, যার ফলে আমরা এটা দেখতে পাচ্ছি না। কি বললাম বলতে পারছি? ওকে, লিখে নাও। এবারে আমি কয়েকটা প্রপার্টি লেখাবো গ্র্যাভিটেশনাল ফোর্সের। প্রথমত গ্র্যাভিটেশনাল ফোর্স is a central force. সেন্ট্রাল ফোর্স মানে কি? যে সমস্ত ফোর্স সবসময় লাইন জয়নিং বরাবর কাজ করে এবং সবসময় সেন্টারের দিকে হয়, সেই সমস্ত ফোর্সকে আমরা সেন্ট্রাল ফোর্স বলি। এবং অবশ্যই সেন্ট্রাল ফোর্স কিন্তু সবসময় ইনভার্স স্কোয়ার ল ফলো করে, মানে ওই এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। কি কি ফোর্স আছে যার কিনা তোমার ওই লটা ফলো করে? যেমন কুলাম্বিয়ান ফোর্স মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, নিউক্লিয়ার ফোর্স, তারপরে তোমার ধরে নাও ম্যাগনেটিক ফোর্স। এগুলো তোমরা ক্লাস 12-এ উঠবে তখন এগুলো পড়তে পারবে। তাহলে ওই ফোর্সগুলো কিন্তু সেন্ট্রাল ফোর্স, তাই না? আর কি? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ উইক ফোর্স। আর কি? গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাকটিভ ইন নেচার, অ্যাট্রাকটিভ ফোর্স। কি বললাম বলতে পারছি? আচ্ছা এই যে পয়েন্ট বললাম না, এই পয়েন্টটাকে নোট করো, এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ আ উইক ফোর্স। আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে করছি, তোমরা একটু ভাবো যে দেখো আমরা দেখলাম যে নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কি বলছে, যদি স্পেসে দুটো মাস থাকে m1 m2 একটা সার্টেন ডিস্টেন্স r এ, তাহলে কি হয় না এই দুটো মাস একে অপরকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে। আচ্ছা আমাকে একটা কথা বলো, যখন তুমি তোমার বন্ধুর সামনে দাঁড়িয়ে আছো, তুমি কি এটা ফিল করো যে তোমার বন্ধু তোমাকে টানছে বা তুমি তোমার বন্ধুকে টানছো? আলটিমেটলি আমরাও তো দুটো মাস, তার মানে কোথাও না কোথাও আমিও তো তোমার মানে আমরাও তো একে অপরের উপর একটা ফোর্স এক্সার্ট করছি, তাই না? তাহলে সেটা আমরা ফিল করতে পারছি না কেন? কারণ তাহলে সেক্ষেত্রে কি নিউটনের যেটা আমাদের গ্র্যাভিটি সেটা কি ফেলড হয়ে যাচ্ছে?
একদমই নয়। তার পেছনে কিছু কারণ আছে। ওই যে বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা সেটা প্রচুর উইক ফোর্স, সেটা আমি প্রুভও করব, সেটা আমি প্রুভ করব। আপাতত এতটা লিখে নাও। আচ্ছা, এবারে আমরা যেটা দেখব সেটা হলো যে গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট তার আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশন বের করার চেষ্টা করব। এবং আমরা দুটো টপিক এখন আমাদের, যেটা আমি বললাম স্টার মার্কস করলাম আমি একটু আগে, কি কি বললাম, একটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল, কেন গ্র্যাভিটেশনাল ফোর্স ওই মাসের মধ্যেকার যে ডিস্টেন্স তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবং আরেকটা কি বললাম, যে আমরা মানে আমি আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে আছি, তো আমরা কি একে অপরকে কোনো ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছি না, বাট সেটা তো আমরা ফিল করতে পারি না, তাই না? সেক্ষেত্রে কি ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, তাহলে আমাদের ক্ষেত্রে কি সেটা এক্সেপশন, আমরা কি এক্সেপশন তার জন্য? বাট সেটা তো নয়। তো এই তিনটে টপিক আমি এখন আলোচনা করব, দেন আমরা আজকের ক্লাসটা আমরা বাইন্ড আপ করব। তো দেখো আমরা এখনো পর্যন্ত যেটা পড়েছি সেটা হচ্ছে এফ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। ওকে, তো আমি এখান থেকে ফার্স্টে জি এর ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা বের করার চেষ্টা করি। জি কি বললাম, জি হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল। এবং এই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু ডিটারমাইন করার জন্য একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার ইউনিট অ্যান্ড ডাইমেনশন আমরা কি করে বের করব? ফার্স্ট অফ অল আমরা কি করব, এই জিটাকে একদিকে নিয়ে আসি, বাকি টার্মগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু, তাহলে আর স্কোয়ারটার দিকে মাল্টিপ্লাই করে দাও, এফ ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু m1 m2। তাহলে আমরা বলতে পারি এফ বাই আর স্কোয়ার বাই m1 ইন্টু m2 ইকুয়াল টু জি। তাহলে এখান থেকে ফার্স্ট অফ অল আমরা কি বের করব, এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ইউনিট, তাই নয় কি? এক মিনিট, সরি। তাহলে ইউনিটটা আমরা আগে বের করি, ইউনিট। আচ্ছা, ফোর্সের ইউনিট কি? ছোটবেলা থেকে শিখে আসছি তো, ফোর্সের ইউনিট কি? নিউটন। আর এর ইউনিট কি? আর এর ইউনিট হচ্ছে, আমরা এসআইতে বের করছি বেসিক্যালি, আর এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। আচ্ছা, আর m1 তাহলে মাসের ইউনিট কি এসআইতে? এমকেসি ইউনিটে কেজি। তাহলে দুটো মাস আছে যখন, তাহলে এম স্কোয়ার, তাহলে কেজি স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম কি, জি এর ইউনিট পেলাম। আচ্ছা, ডাইমেনশন বের করব। ডাইমেনশন কি করে বের করব? আচ্ছা দেখো, এফ এর ডাইমেনশন কি, এফ এর ডাইমেনশন একবার বের করি নাকি? এফ ইকুয়াল টু আমরা জানি কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস মানে তো এম, অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ভেলোসিটি বাই টাইম, তাই তো? আর ভেলোসিটি মানে কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বাই টাইম তো একটা রয়েছে, তাহলে আমরা বলতে পারি এস বাই টি স্কোয়ার। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে তোমার আমরা এল দিয়ে ডিনোট করি আমরা, তাই না? এল বাই টি স্কোয়ার, তার মানে এল টি টু দি পাওয়ার -2। তাহলে এল টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা ফোর্সের ডাইমেনশন আমরা কি পেলাম, এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। আর আর মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানেই এল, তাই তো? ওই ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে তোমরা পড়েছো আশা করি। আচ্ছা, তাহলে এল স্কোয়ার বাই নিচে কি রয়েছে বলো, মাস রয়েছে, মাসের কি হবে, ক্যাপিটাল এম, তাহলে এম স্কোয়ার হবে, তাহলে বাই এম স্কোয়ার। তাহলে এক টাইম কেটে গেল, তাহলে কি হলো, এই এমটা, তাহলে এম এক টাইম উপরে চলে যাবে, এম ইনভার্স হয়ে যাবে, এম ইনভার্স এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -2। এটা হলো জি এর ডাইমেনশন। ওকে, দেখে নাও, লিখে নাও। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হলো জি এর ভ্যালু। আচ্ছা, জি এর ভ্যালুর পেছনে একটা এক্সপেরিমেন্ট আছে, বললাম যে জি এর ভ্যালু ডিটারমাইন করা যায় এক্সপেরিমেন্টালি, বাট সেটা আমি বললাম নেক্সট ক্লাসে করাবো। আপাতত জি এর ভ্যালু যেটা সেটা লিখে নাও। জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, কারণ এই ভ্যালুটা আমাদের প্রয়োজন পড়বে এখন। ওকে, তাহলে জি এর ভ্যালু কি বললাম, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার পার কেজি স্কোয়ার। এটাকে তুমি
লাইক সিজিএসও কনভার্ট করতে পারো, এমন কোনো প্রবলেম নেই। 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, মিটারটাকে কি করবে সেন্টিমিটারে কনভার্ট করবে, কেজিটাকে গ্রামে কনভার্ট করবে। তো এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, এই এসআই ইউনিটটাকে তোমরা সিজিএস এ কনভার্ট করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের ভ্যালু কত আসছে। ওকে, তাহলে আমরা কি কি করলাম এখনো পর্যন্ত? আমরা করলাম যেটা হচ্ছে যে নিউটন যে অ্যাজিউম করেছিলেন যে পৃথিবী যে কোনো অবজেক্টকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, সেটা তিনি ক্যালকুলেশন করে এক্সপেরিমেন্টালি তিনি প্রুফ করলেন, তাই না? ম্যাথমেটিক্যালি প্রুফ করলেন কি না, যে অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে, কেন আসছে, সেগুলো তিনি আলোচনা করলেন। দেন আমি কি আলোচনা করলাম, দেন আমি কি পড়ালাম, দেন আমি পড়ালাম নিউটনের ইউনিভার্সাল অফ গ্র্যাভিটেশন, দেন আমি কি পড়ালাম, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এবারে আমি যে দুটো ডাউট বা দুটো আমি বললাম যে দুটো তোমরা স্টার মার্কস করে রাখো, সেই দুটো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। আমরা দেখলাম যে এফ যেটা, সেটা ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, যেটাকে আমরা বলছি ইনভার্স স্কোয়ার ল। সেটা কেন আর স্কোয়ার কেন, বা আর কিউব বা আর কেন নয়? তাহলে আমাদের পরের হেডিং হচ্ছে ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল কি বলছে না, এফ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। আচ্ছা দেখো, এটা আমি বোঝানোর জন্য একটু বলি যে ধরো এটা আর্থ, ওকে, এটা আর্থ। এবারে আচ্ছা, আর্থের আগে ভাবো একটা জিনিস, ভাবো এখানে একটা বক্স বাজছে, লেট সাপোজ এখানে একটা বক্স বাজছে, ওকে। এবারে এই বক্সের থেকে তো সাউন্ড প্রত্যেকটা ডিরেকশনে ছড়াচ্ছে কিনা, এই ডিরেকশনে ছড়াচ্ছে, 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 একইভাবে এই ডিরেকশনেও ছড়াচ্ছে, মানে জেড ডিরেকশনে, এক্স ওয়াইতে তো ছড়াচ্ছে, আমি বুঝলাম, জেডে কি ছড়াচ্ছে না নাকি? এই ভাবো এখানে বক্স বাজছে, তুমি এই ডিরেকশনে কিছুটা চলে গেলে, এখানে বক্স বাজছে, ভালো করে বুঝবে। ধরো এটা বক্স, আমি এই ডিরেকশনে চলে গেলাম, আমি এখানে সাউন্ড শুনতে পাচ্ছি, আমি এই ডিরেকশনে চলে গেলাম, আমি এখানে সাউন্ড শুনতে পাচ্ছি, আমি আগে চলে গেলাম, আমি সাউন্ড শুনতে পাচ্ছি, আমি পেছনে চলে আসলাম, আমি এখনো সাউন্ড শুনতে পাচ্ছি। আমাকে একটা কথা বলো, আমি যদি এখন বক্সের উপরে চলে যাই কিছুটা, আমি কি সাউন্ড শুনতে পারবো না? অবশ্যই পারবো। আমি যদি বক্সের নিচে চলে যাই, আমি কি শুনতে পারবো না সাউন্ড? অবশ্যই শুনতে পারবো। তার মানে কি, সাউন্ড তো একটা 3D ওয়েভ, মানে আমি তিনটে ডিরেকশনে আমি সাউন্ডকে শুনতে পারছি। তার মানে এই যে ফোর্স পৃথিবী যে একটা অবজেক্টকে অ্যাট্রাক্ট করছে, এটা কি শুধুমাত্র এক্স ওয়াই ডিরেকশনে? তা তো নয়। আমি ভাবো আমি উপরে আছি, তাহলে আমাকে কি অ্যাট্রাক্ট করবে না পৃথিবী? অবশ্যই অ্যাট্রাক্ট করবে। তার মানে একটা সাউন্ড, সেটা কিন্তু প্রত্যেকটা ডিরেকশনে আমি শুনতে পাচ্ছি। এবার আমাকে একটা কথা বলো, এই যে সাউন্ড যে আমি শুনতে পাচ্ছি, আমি ভাবো এখানে যখন দাঁড়িয়ে আছি তখন আমি সাউন্ড শুনতে পাচ্ছি খুব ভালো করে। এবারে আমি যদি বক্সের থেকে নিজের ডিস্টেন্সটাকে বাড়িয়ে নিই, তাহলে কি আমি সেই সেম অ্যামাউন্ট অফ সাউন্ড শুনতে পারবো? ইয়েস অর নো? তোমাদের উত্তর হবে না দাদা, আমি শুনতে পারবো না, কারণ আমি বক্সের থেকে নিজের ডিস্টেন্স যত বাড়িয়ে নেব, বক্সের সাউন্ড কিন্তু আমি তত কম শুনতে পারবো। এবার আমাকে একটা কথা বলো, আমি বক্সের থেকে, এখানে এটা আমার বক্স, আমি বক্সের থেকে এক্স ডিরেকশন আমি বেশি ডিস্টেন্স আমার বাড়িয়ে নিলাম, আমি -x এ আমার ডিস্টেন্স বাড়িয়ে নিলাম, তাহলে আমি কম শুনতে পাচ্ছি। আমি ওয়াই ডিরেকশন আমি বেশি ডিস্টেন্স বাড়িয়ে নিলাম, আমি কম শুনতে পাচ্ছি। আমি -y তে আমার ডিরেকশন আমি ডিস্টেন্স বাড়িয়ে নিলাম, আমি কম শুনতে পাচ্ছি। একইভাবে আমি যখন জেড ডিরেকশনে, ভাবো আমি প্লেনে করে এবারে আকাশে অনেক উপরে চলে গেছি, তাহলে সেক্ষেত্রে আমি সাউন্ড শুনতেই পারবো না, একেবারে কম শুনতেই পাবো না। আমি মাটি ঘুরে নিচে চলে গেছি, সাউন্ড শুনতে পাবো না। তার মানে আমি এটাই বলতে চাইছি, দেখো আমি একটা বক্সের থেকে যত নিজের ডিস্টেন্স, এক্স ডিরেকশন হতে পারে, ওয়াই ডিরেকশন হতে পারে, জেড ডিরেকশন হতে পারে, তো যত আমি আমার ডিস্টেন্সকে ইনক্রিজ করে নেব, তত কি হবে, তত কিন্তু আমি সাউন্ডের যে ওই যে ইন্টেন্সিটি, সাউন্ডের যে ইন্টেন্সিটি, সেটা কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। একইভাবে ধরো একটা ম্যাগনেট আছে, ধরো আমি বললাম এখানে একটা ম্যাগনেট আছে, নর্থ পোল সাউথ পোল, এখানে আমার একটা নিডেল রাখা রয়েছে। এই নিডেলটা আমি আমার ম্যাগনেটের সামনে যত নিয়ে যাব, তত বেশি অ্যাট্রাক্ট হবে। আমি নিডেলটাকে যদি এবারে একটু দূরে সরিয়ে নিই, আগে যেই পরিমাণ ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট হচ্ছিল, এখন কি সেই পরিমাণ ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট হবে? তোমাদের উত্তর হবে একদমই হবে না, কারণ ডিস্টেন্স যত বাড়বে,
ফোর্সের পরিমাণ তত কমবে। তার মানে এখান থেকে একটা জিনিস তো আমরা বুঝতে পারছি, ফোর্স যেটা সেটা কিন্তু ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শন। এতটা আমরা বুঝতে পারছি যে অ্যাজ দ্য ডিস্টেন্স ইনক্রিজেস দ্য ফোর্স উইল ডিক্রিজেস, এতটা তো আমরা বুঝতে পারছি। কিন্তু কেন ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, কেন আর নয়, কেন আর কিউব নয়, কেন আর স্কোয়ার, কেন আর স্কোয়ার? মানে এরকম তো নয় যে নিউটন একদিন ঘুম থেকে উঠলেন আর ঘুম থেকে উঠে বললেন ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এরকম তো কিছু হয় না, না ফিজিক্সে এরকম কোনো থিওরি এক্সিস্ট করে না যেখানে কিনা আমি হাইপোথেসিস দিয়ে চালিয়ে দিলাম, তাই না? তো বেসিক্যালি এতটা তো ক্লিয়ার যে আমি যত ডিস্টেন্স আমার ইনক্রিজ হবে তত কিন্তু ফোর্সের যে ইফেক্ট সেটা কিন্তু কমতে থাকবে, এতটা তো ক্লিয়ার। এবারে ভাবো এই যে আর্থ আছে, আমি মুনের ক্ষেত্রে কি দেখলাম, মুন পৃথিবী থেকে অনেক দূরত্বে রয়েছে, অনেক ডিস্টেন্স রয়েছে, যার ফলে যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার ভ্যালু আমরা জানি 9.8, আর্থের সারফেসে যে মানে অবজেক্টগুলো রয়েছে সেই অবজেক্টের জন্য অ্যাক্সেলারেশন কত, 9.8। যত ডিস্টেন্স বাড়বে তত অ্যাক্সেলারেশনের ভ্যালু কি হবে, কমবে। মুনের ক্ষেত্রে আমি সেই ভ্যালুটা দেখলাম 0.0027 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেটা আমরা বের করেছি। আমাকে একটা কথা বলো, অ্যাক্সেলারেশন যত কমবে ফোর্সও তত কি হবে, কমবে কি না? ফোর্স তত কমবে, খুব ভালো কথা। অ্যাক্সেলারেশন যত কমবে ফোর্সও তো তত কমবে, কারণ আমরা কি জানি এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ, এতটা আমরা জানি। এবারে একটা জিনিস দেখো, এই পৃথিবী থেকে আমি এই ডিস্টেন্সে রয়েছে আমার মাসটা, ওকে। এখন যতটা ফোর্স দিয়ে পৃথিবী নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, আমার ডিস্টেন্স বেড়ে গেলে নিশ্চয়ই ততটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে না। আমি বললাম যে আগে আমার পৃথিবীর সেন্টার থেকে আমার মাসটা ছিল r1 ডিস্টেন্সে, ভালো করে বুঝবে, r1 ডিস্টেন্সে। তখন কত অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট হচ্ছিল না, F1। যখন আমার মাস পৃথিবীর সেন্টার থেকে r1 ডিস্টেন্সে ছিল তখন F1 ফোর্সের মাধ্যমে পৃথিবীর দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল। যখন ডিস্টেন্স r1 থেকে r2 হলো তখন ফোর্সের ভ্যালু হয়ে গেল F2। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস তো বুঝতে পারছি যে r2 এর ভ্যালু r1 এর থেকে বড়, তার মানে F2 এর ভ্যালু F1 এর থেকে ছোট। এতটা আমাদের কাছে জল জ্যান্ত একদম ক্লিয়ার। বাট আমাকে একটা কথা বলো, এই যে মাসের ডিস্টেন্সটা আমি বাড়িয়ে নিচ্ছি যার ফলে ফোর্সের ভ্যালুটা কমে যাচ্ছে, সেটা কি শুধুমাত্র এক্স ওয়াই প্লেনে, জেড এ কি নয়? শুধুমাত্র কি এক্স ওয়াই ডিরেকশনই হবে? তা তো নয়। এরকম তো নয় যে পৃথিবী আমি যখন প্লেন উপরে উঠছে তখন তার ক্ষেত্রে ফোর্স কমছে বা বাড়ছে না ডিস্টেন্সের সাথে, তা তো নয়। ইয়েস অর নো? তার মানে একটা জিনিস দেখো, বেসিক্যালি আমি এই যে r1টা যেটা রয়েছে না, এটাকে আমি রেডিয়াস বানিয়ে যদি আমি একটা সার্কেল ড্র করতে চাই, সেটা কি আসলে একটা সার্কেল আমি ড্র করছি? কারণ আমি একটা ফোর্সের কথা বলছি এবং ফোর্স প্রতিটা ডিরেকশনে কাজ করে। তো বেসিক্যালি যেহেতু পৃথিবী একটা 3D অবজেক্ট, তাহলে আমরা এটা যেটা ড্র করলাম সেটা আসলে কি একটা স্ফিয়ার। ইয়েস অর নো? মানে আমি বলতে চাইছি যে ধরো এটা আর্থ এবং আর্থের চারিপাশে একটা স্ফিয়ার আছে, সেই স্ফিয়ারের একদম সারফেসে যদি আমি একটা মাস রাখি যার রেডিয়াস হচ্ছে r1, তখন যে ফোর্সটা কাজ করবে, কিন্তু রেডিয়াস যদি বেড়ে, তার মানে স্ফিয়ার কি হচ্ছে, স্ফিয়ারের এরিয়া কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো তাহলে তখন কিন্তু সেই সেম অ্যামাউন্ট অফ ফোর্স কিন্তু ওই অবজেক্টের ওপরে কাজ করবে না। তারপর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে স্ফিয়ারের এরিয়া যত বাড়বে ফোর্সের পরিমাণ কিন্তু তত কমবে। ইয়েস অর নো? তাহলে স্ফিয়ারের এরিয়া যত বাড়বে ফোর্সের পরিমাণ কিন্তু তত কমবে। আচ্ছা, এবারে অনেকে প্রশ্ন করবে যে দাদা স্ফিয়ার কেন, সার্কেল কেন না? ওই যে বললাম, ফোর্স তো প্রত্যেকটা ডিরেকশনে কমছে না, ওয়াই ডিরেকশনেও কমছে, জেড ডিরেকশনেও কমছে, এক্স ডিরেকশনেও কমছে। তাহলে যখন আমরা 3Dর কথা বলি, 3Dর ক্ষেত্রে তো সার্কেল না, সার্কেল আমরা পেপারের উপরে সার্কেল রাখতে পারি, কেন? ওটা 2D। বাট একটা স্ফিয়ারের কথা ভাবো, একটা স্ফিয়ার তো আর 2D না, তাই না? একটা স্ফিয়ার আছে, ধরো আমি এবারে আমার কাছে তো নেই, আমি ওটা ওই কারণে আমি তোমাদেরকে ওটা ফিল করাতে পারছি না। একটা স্ফিয়ার আছে, ধরো একটা ফিল করার চেষ্টা করো না। একটা স্ফিয়ার রয়েছে, ধরো এর পুরো একদম মিডল সেকশনে তোমার আর্থ রয়েছে এবং
লেটস সাপোজ এটা আর্থ, ওকে, এবং আর্থের চারিপাশে r1 ডিস্টেন্স, r1 কে r1 রেডিয়াসে আমি একটা স্ফিয়ার কনসিডার করছি। সেই স্ফিয়ারটা বেসিক্যালি এরকম টাইপের, ওকে, পুরো স্ফিয়ার, একটা বেলুনের কথা ভাবো। তাহলে একটা r1 রেডিয়াসের একটা বেলুনের কথা ভাবো, এবং বেলুনের মাঝখানে আমার আর্থ আছে। তাহলে এই বেলুনের সারফেসে যখন আমি আমার অবজেক্টটাকে রাখবো, সেই অবজেক্টটা যতটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট হবে, আমার বেলুনটা যদি এখন বড় হয়ে যায়, r1 থেকে r2 হয়ে যায়, ততটা ফোর্স দিকে অ্যাট্রাক্ট হবে না তো? তার মানে এতটা আমরা বুঝতে পারছি যে স্ফিয়ারের এরিয়া যত বাড়বে ফোর্সের পরিমাণ তত কমে যাবে। এইবার একটা জিনিস দেখো, স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি? আমরা জানি স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা হচ্ছে 4πr²। ইয়েস অর নো? তার মানে আমরা বলতে পারি a = 4πr²। এবারে দেখো 4πটা তো কনস্ট্যান্ট, তার মানে আমরা এখান থেকে বলতে পারি a ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু r²। এবারে এটা তাহলে কার রেটে বাড়ছে? এটা বাড়ছে রেডিয়াসের রেটে। অ্যাজ দ্য রেডিয়াস ইনক্রিজেস দ্য এরিয়া অফ দ্য স্ফিয়ার অলসো ইনক্রিজেস। তার মানে কি, r1 থেকে r2, তার মানে r2 রেডিয়াসের স্ফিয়ারের এরিয়া যত হবে, r1 রেডিয়াস যুক্ত যে স্ফিয়ার তার এরিয়া তত হবে না। কিন্তু দেখো r1 রেডিয়াসের যে এরিয়া, যার কিনা এরিয়া কম, তার ক্ষেত্রে ফোর্স কত? তার ক্ষেত্রে ফোর্সটা তো বেশি, তাই না? F1 ইজ গ্রেটার দ্যান F2। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে A1 যেটা, সেটা কি, A1 মানে এরিয়া অফ স্ফিয়ার 1 ইজ লেস দ্যান এরিয়া অফ স্ফিয়ার 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে F2 মানে F1 ইজ গ্রেটার দ্যান F2। আমি কি বোঝাতে পারছি? আমি এতটা খুব ভালো করে জানি, আমার ডিস্টেন্স যত বাড়বে তত আমার ফোর্স কমবে। টুইস্ট কোথায়? টুইস্ট হচ্ছে যে শুধুমাত্র সেটা একটা ডিরেকশনে নয়, সেটা তিনটে ডিরেকশনে। তো যখন তিনটে ডিরেকশনের কথা বলবো তখন আমরা একটা স্ফিয়ার কনসিডার করব, তাই না? আমরা তখন একটা কি করব? আমরা একটা স্ফিয়ার কনসিডার করব। যদি 2D তো আমরা একটা সার্কেল কনসিডার করতাম, বাট সিন্স এটা 2D না, এটা 3D ওয়ার্ল্ড, আমরা 3D ওয়ার্ল্ডে থাকি। তার ফলে কি হচ্ছে, আমরা এই যে রেডিয়াসের কথা বলছি, তাহলে ওটা কি হবে? এটা স্ফিয়ার আমরা করছি, তাহলে স্ফিয়ারের এরিয়া যত বাড়বে তত কি হবে? তত ডিস্টেন্স বাড়ছে, সার্কামফারেন্স বাড়ছে না? তাহলে সারফেস, তার মানে এখন একটা বেলুন এত বড় ছিল, এখন একটা বেলুন এত বড় হয়েছে, তার মানে এখন এখানে যেই মাসটা রয়েছে তার ডিস্টেন্স পৃথিবীর থেকে বড় হয়ে গেল, মানে বেশি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি হবে? ফোর্সের পরিমাণ কমে যাবে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে স্ফিয়ারের এরিয়া যত বাড়বে ফোর্স তত কমবে। তার মানে এবারে দেখো এরিয়া কার রেটে বাড়ছে? এরিয়া বাড়ছে রেডিয়াসের রেটে, তাহলে ফোর্স কার রেটে কমবে? রেডিয়াসের রেটে, r² রেটে। তাহলে এরিয়া যদি r² রেটে বাড়ে, ফোর্স কার রেটে কমবে? ফোর্স কমবে r² রেটে। অ্যাজ দ্য রেডিয়াস ইনক্রিজেস ফোর্স ডিক্রিজেস, এতটা আমরা জানতাম। কিন্তু 3D যেহেতু, ওই কারণে আমরা এখানে কি করব? আমরা স্ফিয়ার কনসিডার করেছি, এবং স্ফিয়ারের এরিয়া আমরা দেখতে পাচ্ছি যে r² রেটে বাড়ে, কারণ স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি? 4πr²। তাহলে r² রেটে বাড়ে, তাহলে এরিয়া যদি r² রেটে বাড়ে, ফোর্স কি হবে? r² রেটে কমবে। ওই কারণেই আমরা বলি ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r², এবং যেটাকে আমরা বলি ইনভার্স স্কয়ার ল। এবং এই ফর্মুলাটা শুধুমাত্র যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য তা কিন্তু নয়, কুলাম্বিয়ান ফোর্স বলো বা নিউক্লিয়ার ফোর্স বলো বা ম্যাগনেটিক ফোর্স বলো, প্রত্যেকটি ফোর্সের জন্য কিন্তু এই লটি, মোট কথা যত টাইপের সেন্ট্রাল ফোর্স হয়, সেন্ট্রাল ফোর্সের ডেফিনেশন কি বললাম? যে সমস্ত ফোর্স দুটো মাসের লাইন জয়নিং বরাবর কাজ করে, সেই সমস্ত ফোর্সকে আমরা সেন্ট্রাল ফোর্স বলি, এবং সেন্ট্রাল ফোর্স অবশ্যই ইনভার্স স্কয়ার লকে ফলো করে। কি বললাম বলতে পারছি? তাহলে এটা তো আমাদের প্রথম ডাউট যে ইনভার্স স্কয়ার ল আসলে কি, আসলে ফোর্সটা কেন r² এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা আমরা দেখলাম। আচ্ছা, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে লাইক আমরা দেখলাম নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনে কি বলছে, যে দুটো মাস যদি স্পেসে আমি যদি একটা সার্টেন ডিস্টেন্সে রাখি, তাহলে দুটো মাস কিন্তু একে অপরের উপরে একটা ফোর্স এক্সার্ট করবে, মানে, এবং সেই ফোর্সটা কি হবে? অ্যাট্রাকটিভ ইন নেচার, মানে একে অপরকে নিজের দিকে টানবে। কিন্তু যখন আমি আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে থাকি, কই তখন আমার বন্ধু তো আমাকে কোনো ফোর্স দিয়ে নিজের দিকে টানে না। হ্যাঁ, যদি তো সে যদি মনে করো আমার হাত ধরে টানছে, সেটার কথা বলছি না, আমি সেটার কথা বলছি না। বাট আমরা কি মানে বাই একদম প্রথম থেকে ভাবো, আমি কোনো এক্সটার্নাল কোনো ফোর্স দিচ্ছি না, বাট সেক্ষেত্রে কি আমরা একটা অ্যাট্রাকটিভনেস ফিল করি? তা সেটা আমরা এখানে প্রুফ করব কেন করি না। আসলে তো ফোর্স এক্সার্ট হয় না,
কারণ নিউটন বলেই দিয়েছেন যে তুমি যদি দুটো মাসকে রাখো, দুটো মাস একে অপরের উপরে ফোর্স এক্সার্ট করছে। তো দেখো সেটা আমরা কি করে প্রুফ করব। ধরো আমি বললাম যে দুটো মাস আছে, দুটো মাস হচ্ছে একটা 1 কেজি এবং আর একটা মাসও সেম 1 কেজির মাস আমি বললাম সাপোজ 1 মিটার ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে। তো দেখো আমরা এখান থেকে ভ্যালুটা বের করব, F ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে এক কাজ করো, তুমি জি এর ভ্যালু বের করে দাও। জি এর ভ্যালু কি 6.67 ইন্টু 10⁻11 ইন্টু মাস m1 এর ভ্যালু কত 1 কেজি, ইয়েস অর নো। একইভাবে m2 এর মাস কত 1 কেজি। আচ্ছা আর স্কোয়ারের মান কত 1 মিটার স্কোয়ার। তাহলে দেখো এই টোটালটা তো কি, টোটালটা তো 1। তাহলে এফ এর ভ্যালু কত আসছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন। তার মানে ভাবো যখন দুটো স্মল মাস যখন 1 মিটারের ডিস্টেন্সে রাখা থাকে তখন ওরা একে অপরের ওপরে 6.67 ইন্টু 10⁻11 নিউটন অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করে, এবং এটা এতটাই ছোট যেটা কিনা ফিলই করা যায় না। তার মানে আমি যখন আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে থাকি আমি কিন্তু আমার বন্ধুকে নিজের দিকে একটা ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করি, কিন্তু সেই ফোর্সের ভ্যালুটা প্রচুর কম। কি বললাম বুঝতে পারছি? তুমি 1 কেজি বলছো, তুমি 50 কেজি ধরে নাও, কোনো যায় আসে না। ওকে, তুমি 50 কেজি ধরে নাও, সেক্ষেত্রেও কিন্তু ভ্যালুটা এতটাই কম যে আমরা সেই ফোর্সটা আমরা ফিল করতে পারি না। বাট স্টিল অবশ্যই মানে ফোর্স তো আছে, নিউটনের ল যখন, সেটা তো ভুল হতে পারে না, না। ইউনিভার্সাল ল, ইউনিভার্সাল ল কেন বলছি, কারণ সেটা কখনোই ভুল হবে না। ইউনিভার্সাল ল মানে কি, যেটা সবসময় ট্রুথ। তুমি যেখানেই চলে যাও না কেন, তুমি মুনে চলে যাও, তুমি প্লুটোতে চলে যাও, নেপটিউনে চলে যাও, সে মানে এই লটা সবসময় ঠিক। কি বললাম বুঝতে পারছি? তো আজকের ক্লাস এতটাই। আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম? ফার্স্ট অফ অল আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম, নিউটন এটা প্রুফ করলেন যে গ্র্যাভিটেশন যে ফোর্স সেটা সবসময় আর্থের সেন্টারের দিকে কেন, মানে প্রত্যেকটা অবজেক্ট আর্থের সেন্টারের দিকে কেন অ্যাট্রাক্ট হয়। তারপর আমরা কি দেখলাম, নিউটনের ইউনিভার্সাল অফ গ্র্যাভিটেশন আমরা দেখলাম। সেখানে আমরা কি কি দেখলাম, যে দুটো মাসকে যদি আমি r ডিস্টেন্সে স্পেসে রাখি তাহলে প্রতিটি মাস একে অপরের ওপরে একটি সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে, এবং সেই ফোর্সের যে ভ্যালু সেটা কিন্তু দুটো মাসের মাল্টিপ্লিকেশনের সাথে তোমার প্রপোর্শন, এবং ওদের মধ্যেকার যে ডিস্টেন্স তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শন, এবং সেই ইনভার্সলি স্কোয়ার যে প্রপোর্শন সেটাকে আমরা ইনভার্স স্কোয়ার ল বলছি। এবং কেন আর স্কোয়ারের সাথে প্রপোর্শন সেটা আমরা দেখলাম কি, যে তুমি যত পৃথিবীর থেকে যত দূরে যাবে তত তোমার ফোর্সটা কি হবে, মানে পৃথিবী যেই ফোর্স দিয়ে তোমাকে টানবে সেই ফোর্সের ভ্যালুটা কমতে থাকবে। প্রবলেমটা হলো সেটা শুধুমাত্র একটা ডিরেকশনে, সেটা মানে প্রত্যেকটা 3D, এক্স ডিরেকশনেও সেম, ওয়াই ডিরেকশনে, জেড ডিরেকশনে। এবং তাহলে সেটাকে যদি আমি একটা স্ফিয়ার কনসিডার করে নিই, তাহলে স্ফিয়ারের রেডিয়াস যত বাড়বে তাহলে এরিয়া তত বাড়বে। এরিয়া বাড়লে কি হবে, স্ফিয়ারের রেডিয়াস বাড়ছে মানে এরিয়া বাড়ছে, মানে কি তোমার এবং পৃথিবীর যে ডিস্টেন্স সেটা বাড়ছে, যার ফলে কি হবে, ফোর্সের ভ্যালু কমছে, এবং এরিয়ার ভ্যালু আমরা দেখলাম আর স্কোয়ারের রেটে বাড়ছে, এবং যার ফলে আমরা দেখলাম যে স্ফিয়ারের এরিয়া যত বড় ফোর্স তত কম। তার মানে এরিয়া যদি আর স্কোয়ারের রেটে বাড়ে ফোর্সের ভ্যালু আর স্কোয়ারের রেটে কমবে। ওই কারণেই ফোর্স যেটা সেটা আর স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, না তো আর এর সাথে না তো আর কিউবের সাথে। দেন আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন এটা বলছে যে যদি তুমি দুটো মাসকে স্পেসে রাখো তাহলে এরা একে অপরের উপর একটা ফোর্স এক্সার্ট করে। বাট প্রবলেমটা হলো, কই আমি যখন আমার বন্ধুর সামনে দাঁড়িয়ে আছি, কই আমি তো আমার বন্ধুর উপরে কোনো রকমের কোনো ফোর্স এক্সার্ট করছি না, বা আমার বন্ধু কোনো রকমের ফোর্স ফিল করছে না। তাহলে সেক্ষেত্রে কি আমরা কি এক্সেপশন নিউটন ইউনিভার্সাল অফ গ্র্যাভিটেশনের থেকে? কারণ সেটা তো না, ওটা তো ইউনিভার্সাল ল। কারণ ইউনিভার্সাল মানে কি, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন মানে সেটা যে কোনো কন্ডিশনে, ওটা কোনোদিন এক্সেপশন হতে পারে না, সেটা সবসময় ঠিক। তার মানে সেখানে আমরা প্রুফ করলাম যে ফোর্সের ভ্যালুটা প্রচুর কম, যার ফলে আমরা ফিল করতে পারি না। তারপর আমরা কি দেখলাম, যে যখন একটা অ্যাপেল পৃথিবীর দিকে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেলটা পৃথিবীর দিকে পড়ছে, আমরা এটা দেখতে পাচ্ছি না যে পৃথিবীটা অ্যাপেলের দিকে যাচ্ছে। কিন্তু সিন্স আমরা এটা দেখেছি যে নিউটনের যে ল সেটা কিন্তু নিউটনের থার্ড লকে ফলো করে, নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন সেটা কিন্তু নিউটনের থার্ড লকে ফলো করে। তার মানে কোনো অবজেক্টের উপরে যখন আমরা কোনো ফোর্স এক্সার্ট করছি সেই অবজেক্টও কিন্তু সেই সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমার উপরে এক্সার্ট করছে। মানে প্রত্যেকটি ক্রিয়ার কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে
পৃথিবীর মাস এত বেশি যে ওর অ্যাক্সেলারেশন প্রচুর কম, যার ফলে আমরা দেখতে পারি না। কিন্তু ওই পৃথিবীর তুলনায় যেহেতু আপেলের মাসটা অনেকটাই কম, যার ফলে ওর অ্যাক্সেলারেশনটা অনেকটা বেশি, যার ফলে আমরা এটা দেখতে পাই যে আপেলটা কিন্তু পৃথিবীর দিকে পড়ছে। বাট তার মানে এটা নয় যে পৃথিবী শুধুমাত্র আপেলকে টানছে। পৃথিবী যতটা ফোর্স দিয়ে আপেলকে নিজের দিকে টানছে, আপেলও কিন্তু সেই সেম অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে পৃথিবীকেও নিজের দিকে টানছে। তো আজকের ক্লাসে এতটাই, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেবো। এবং তোমাদের যদি মনে হয় যে দাদা এই জায়গাটায় আরেকটু ইমপ্রুভ করলে ভালো হতো, এই জায়গাটায় মনে হচ্ছে দাদা একটু লাইটটা একটু প্রবলেম হচ্ছে, একটু ভয়েস কোয়ালিটি একটু প্রবলেম হচ্ছে, বা দাদা তুমি খুব ফাস্ট বলছো, তুমি আরেকটু স্লোলি বলো। যেহেতু দেখো আমি খুব স্লোলি বলি, রিভিশনের টাইমে, শেষ টাইমে আমি একটু তাড়াতাড়ি বলি, ওকে, কারণ অনেকক্ষণ ক্লাস করাতে হয়, মানে পুরো একদম সারা দিন চলছে। তো তোমরা বলতে পারো, অবশ্যই কমেন্টে বলতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল দেন টাটা, বাই বাই।